হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকের ক্লাসে দেখবো তুলনামূলক শরীরস্থান অর্থাৎ আহ, অভিব্যক্তি মতবাদের সপক্ষে তুলনামূলক শরীরস্থানের প্রমাণ সমূহ। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে জীবাশ্ম গঠিত প্রমাণ, ঘোড়ার বিবর্তন। তো আজকে আমরা দেখবো তুলনামূলক শরীরস্থান। তো এটা আলোচনা করতে গিয়ে দুই রকমের অঙ্গের কথা আসবে, যেটা হচ্ছে সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত অঙ্গ হচ্ছে অপসারী, সমসমস্ত হচ্ছে অপসারী বিবর্তন, আর এটা হচ্ছে অভিসারী বিবর্তন। অপসারী এবং অভিসারী বিবর্তন। অপসারী কথার মানে হচ্ছে একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া, আর অভিসারী কথার মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে একটা বিন্দুতে বা একটা জায়গায় এসে মিলিত হওয়া। এটা হচ্ছে অভিসারী কথার মানে, আর অপসারী কথার মানে একটা দিক থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া, আর অভিসারী কথা হচ্ছে বিভিন্ন দিক থেকে এসে একটা জায়গায় মিলিত হওয়া। তো এই গেল সমবৃত্ত এবং সমসমস্ত অঙ্গের একটা মানে প্রাথমিক ধারণা, যেটা অপসারী এবং অভিসারী বিবর্তনকে সূচিত করে। তো প্রথমে আসি আমরা সমসমস্ত অঙ্গ। সমসমস্ত অঙ্গ এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি করব? সমসমস্ত অঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে আমরা কয়েকটা উদাহরণ নেব, যেমন হচ্ছে পাখি, বাদুড়, চিতাবাঘ, ধরো তিমি, তারপরে হচ্ছে মানুষ, ঘোড়াও নিতে পারি। এই সকল প্রাণীদের যদি আমরা সমসমস্ত অঙ্গ বোঝাতে চাই, অর্থাৎ সমসমস্ত অঙ্গটা আসলে কি সেটা আমরা একটু জানি। সমসমস্ত অঙ্গ হচ্ছে বিভিন্ন প্রাণীদের মধ্যে অঙ্গের আভ্যন্তরীণ গঠন বা অঙ্গ বিবেচনা করলে দেখা যায় যে যে সকল প্রাণীদের আভ্যন্তরীণ উৎপত্তি বা আভ্যন্তরীণ গঠন, যে সকল অঙ্গের আভ্যন্তরীণ গঠন এবং উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। যেহেতু এক্ষেত্রে উৎপত্তি একই বলতে তারা বোঝাতে চেয়েছে একই উদ্বংশীয় জীব থেকে তারা সৃষ্টি হয়েছে, এটাই বোঝায়। যেহেতু উৎপত্তি একই এবং আভ্যন্তরীণ গঠন একই এবং কাজ আলাদা, যেহেতু ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য, তাই এদেরকে সমসমস্ত অঙ্গ বলছে, যেটা অপসারী বিবর্তনকে সূচিত করে। অর্থাৎ একটা বিন্দু থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, এটা হচ্ছে অপসারী বিবর্তন। যেমন পাখি এর অগ্রপদের আভ্যন্তরীণ গঠন। অগ্রপদের আভ্যন্তরীণ গঠন দেখলে আমরা কি বুঝবো? এক হচ্ছে পাবো হিউমেরাস, দুই পাবো হচ্ছে রেডিয়াস এবং আলনা, তিন পাবো হচ্ছে কার্পাল, চার পাবো মেটাকার্পাল, আর পাঁচ পাবো হচ্ছে ফ্যালাঞ্জেস। এগুলো সব হাড়ের নাম। আমি বোঝাচ্ছি, যেটা হচ্ছে কাঁধ থেকে কনুই অব্দি এটা হচ্ছে হিউমেরাস, তারপরে কনুই থেকে কবজি অব্দি আল্লা রেডিয়াস এবং আল্লা আছে, কবজিতে আছে কার্পাল, এই অংশটা মেটাকার্পাল, আর আঙ্গুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। এই আভ্যন্তরীণ গঠনে এই হাড়গুলো এইরকম সজ্জায় পাবো প্রত্যেকটা ক্ষেত্রে, পাখি, বাদুড়, চিতাবাঘ, তিমি, মানুষ, ঘোড়া, সবার ক্ষেত্রে এই সজ্জাটাই আমরা পাবো। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে তারা একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু কাজ যেহেতু আলাদা। পাখির ক্ষেত্রে কি? পাখির ক্ষেত্রে ওড়ার কাজে, বাদুড়ের ক্ষেত্রে ওড়ার কাজে, চিতাবাঘের ক্ষেত্রে জোরে দৌড়ানোর কাজে, তিমির ক্ষেত্রে কি হয়? তিমির ক্ষেত্রে হচ্ছে তিমির যেটা অগ্রপথ সেটাকে কি বলে তোমরা জেনে রাখো, সেটাকে বলা হয় প্যাডেল। প্যাডেল বলে। তো প্যাডেল কি? সাঁতার কাটে। মানুষের হাত, অগ্রপথ হচ্ছে হাত, বিভিন্ন কাজে লাগে। ঘোড়ার অগ্রপথের বিবর্তন আমরা দেখেছি যে কিভাবে আঙুলগুলোর পরিবর্তন হয়েছে, তো তাদের পাথুরে ভূমিতে দৌড়ানোর জন্য অভিযোজিত। তো এই গুলোই আমরা দেখতে পাবো হিউমেরাস, রেডিয়াসাল্লা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। সমস্ত অঙ্গ এরা হলো প্রাণীদের ক্ষেত্রে। এবারে যদি আমরা আসি উদ্ভিদের ক্ষেত্রে, তো উদ্ভিদের ক্ষেত্রে একই জিনিস দেখবো, যে হচ্ছে উদাহরণ সহযোগে দেখি আমরা, যেমন আলু, আদা, এদের কি গ্রন্থিকন্দ, গ্রন্থিকন্দ। তারপরে হচ্ছে আঙুরের শাখা আকর্ষক।
তারপর শাখা, আঙুরের শাখা আকর্ষণ আমরা দেখব। আর দেখব হচ্ছে কি দেখব, উম আলু, তারপরে হচ্ছে চুপড়ি আলু, চুপড়ি আলুর বুলবিল, গ্রন্থিকান্ত, আঙুলের শাখা এসে তার বেলের কণ্ঠ। তো এগুলো কি, এগুলো সবই পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ উৎপত্তি এবং গঠন এক। তাহলে কি সমসমস্ত অঙ্গের কি উৎপত্তি ও গঠন এক, কিন্তু কাজ আলাদা। তাহলে এদের কি প্রত্যেকটাই কি হচ্ছে পরিবর্তিত কাণ্ড, কিন্তু আলু আদার গ্রন্থিকাণ্ড খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে, আঙুরের শাখা আকর্ষ আরোহণের ক্ষেত্রে, চুপড়ি আলুর বুলবিল হচ্ছে এটা খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে বায়ব, এটা মাটির মধ্যে থাকে, এটা বায়বীয়। আর বেলের কণ্টক আত্মরক্ষার ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে পরিবর্তিত কাণ্ড। এই গেল উদ্ভিদ এবং প্রাণীদের সমস্ত অঙ্গ, যেগুলো আমরা মানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সমস্ত অঙ্গ উদ্ভিদের উদাহরণ সহযোগে বোঝাও বা প্রাণীর উদাহরণ সহযোগে বোঝাও। সমস্ত অঙ্গ কি, যখন আমরা লিখি উৎপত্তি এবং গঠন এক কিন্তু কাজ আলাদা, এটা লিখতেই হবে। কেন কাজ আলাদা, তারা ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য। এটা গেল সমস্ত অঙ্গ। এবারে আমরা দেখব সমবৃত্তীয় অঙ্গ। সমস্ত অঙ্গ যেটা গেল অপসারী বিবর্তনকে সূচিত করে, আর সমবৃত্তীয় অঙ্গ সেটা হচ্ছে এটা হচ্ছে অভিসারী বিবর্তনকে সূচিত করে, অভিসারী বিবর্তন। যেমন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসে একটা বিন্দুতে মিলিত হওয়া, অভিসারী বিবর্তনকে সূচিত করছে। বিভিন্ন জায়গা থেকে এসে একটা জায়গায় মিলিত হচ্ছে। তো কি কি হতে পারে, প্রাণী হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা, আর পতঙ্গের ডানা। এটা কি দ্বারা, এটা পালক, এটা কি হলে চামড়া যেটাকে বলা হয় প্যাটাজিয়া, বাদুড়ের ডানাকে কি হলে প্যাটাজিয়া, এটা কাইটিন নির্মিত। তো এদের কি সমবৃত্তীয় অঙ্গ কি, সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যাদের উৎপত্তি, সরি যাদের হচ্ছে হ্যাঁ গঠন, উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, গঠন ও উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, এদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। এদের কাজ একই, কি সবার ক্ষেত্রে উড়তে সাহায্য করে কিন্তু গঠন আলাদা, এদের পালক দ্বারা প্যাটাজিয়া এবং কাইটিন নির্মিত। উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখব, উদ্ভিদ যেমন মটরের আকর্ষণ, মটরের আকর্ষণ কি রূপান্তরিত কি পাতা, মটরের আকর্ষণ হচ্ছে রূপান্তরিত পাতা। আর আঙুরের আকর্ষণ কি, যেটা একটু আগেই বললাম, আঙুরের আকর্ষণ হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এদের ক্ষেত্রে গঠন আলাদা, যে উৎপত্তি গঠনের রূপান্তরিত পাতা এবং রূপান্তরিত কাণ্ড, কিন্তু কাজ একই কি আরোহণে সাহায্য করে। অর্থাৎ যে সকল অঙ্গ গঠন ও উৎপত্তিতে আলাদা কিন্তু কাজ একই, কারণ একই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য কাজ একই, তাই সেগুলোকে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এই সমবৃত্তীয় অঙ্গ যে পরীক্ষায় কোশ্চেন আসে যে উদাহরণ সহযোগে বোঝাও সমবৃত্তীয় অঙ্গ কি, সেরকম ভাবে তোমরা লিখবে, উদ্ভিদ বা প্রাণীর যেটা উদাহরণ দিতে পারো। এবারে আসি নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে যে সকল অঙ্গ বর্তমানে নিষ্ক্রিয় বা কর্মহীন ক্ষমতায় আছে দেহের মধ্যে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু তার সমস্ত জীবেদের মধ্যে সেগুলো সক্রিয় আছে। যেমন মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ কি কি আছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কোথায় দেখা যায়, সিকামে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখা যায় সিকামে, যেটা তাদের সমসংস্থান, যেমন গিনিপিগদের ক্ষেত্রে সিকাম এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা খুবই সক্রিয়, যেহেতু তারা তৃণভোজী প্রাণী এবং ঘাস লতাপাতা সেগুলো পাচিত করতে সাহায্য করে।
এছাড়াও কি আছে, কক্সিস। কক্সিস, এটা কি, কক্সিস যেটা ল্যাজ, যেটা বর্তমানে মানুষের ক্ষেত্রে অবলুপ্ত বা নিষ্ক্রিয় হয়ে গেছে, কক্সিস হার্ব হিসাবে অবস্থান করে, কিন্তু বানরদের দেশ এগুলো বা হনুমানদের দেশ এগুলো সক্রিয় ল্যাজে রূপান্তরিত, বা সক্রিয় ল্যাজ হিসাবে এখনো সক্রিয় আছে। এছাড়াও কি, চোখের নিকটিটেটিং পর্দা। এছাড়া আছে হচ্ছে কানের পেশি। কানের পেশি হচ্ছে মানুষদের ক্ষেত্রে এই কানের পেশি এখন নিষ্ক্রিয়, যেহেতু আমরা আমাদের কানের পাতাটাকে নাড়াতে পারি না, কিন্তু দেখবে হাতিরা কানের পাতা খুব ভালোভাবে নাড়াতে পারে, সেক্ষেত্রে তাদের কানের পেশিটা খুবই সক্রিয়। এই নিষ্ক্রিয় অঙ্গ বিবর্তনের সাপেক্ষে প্রমাণ করে যে এক সময় এই একই উদ্বংশীয় জীবে এই সকল অঙ্গগুলো খুবই সক্রিয় ছিল, যেটা বর্তমানে এখন নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এটা অভিব্যক্তি বা অভিযোজনের একটা খুব অভিব্যক্তির খুবই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, যে আগে যেগুলো সক্রিয় ছিল কেন সেগুলো বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে, সেগুলো পর্যালোচনা করতে এগুলো খুব সাহায্য করে, যেটা অভিব্যক্তির ধারণাকে দৃঢ় করতে সাহায্য করে। এই গেল নিষ্ক্রিয় অঙ্গ। এছাড়া আমি আর দুটো কিছু টার্ম বলছি, যেগুলো জানা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক, মিসিং লিঙ্ক হচ্ছে এমন যে সব প্রাণী বা বা উদ্ভিদ গোষ্ঠী, জীব গোষ্ঠী যেগুলো আহ, আগে বেঁচে ছিল, এবং যারা মানে পূর্বতন পরিবেশে বা পৃথিবীতে বেঁচে ছিল, এবং যারা বর্তমানে মৃত বা অবলুপ্ত হয়ে গেছে, যারা আর বেঁচে নেই, বর্তমানে সম্পূর্ণ অবলুপ্ত, কিন্তু তাদের জীবাশ্ম পাওয়া গেছে। তো সেক্ষেত্রে দেখা যায় তারা যে কোনো দুটো জীব গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করছে, তারাই হচ্ছে মিসিং লিঙ্ক। যেমন আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স যেটা কি, সরীসৃপ ও পাখি, এই দুটো জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে, এটা হচ্ছে মিসিং লিঙ্ক। আর আছে হচ্ছে কি, কানেকটিভ লিঙ্ক। এই কানেকটিভ লিঙ্ক যুক্ত এই সকল বৈশিষ্ট্যযুক্ত প্রাণীরা কিন্তু বর্তমানে এখনো পৃথিবীতে বেঁচে আছে, এবং এরা এক একটা জীবন্ত জীবাশ্মের উদাহরণও হতে পারে। কানেকটিভ, যেমন প্লাটিপাস। প্লাটিপাস কি করে, সরীসৃপ ও স্তন্যপায়ী, এই দুটো জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে প্লাটিপাস, কিন্তু এটা বর্তমানে জীবিত, আর এরা বর্তমানে অবলুপ্ত। তো এরাও অভিব্যক্তির ধারাকে দৃঢ় করতে বা অভিব্যক্তির ধারা মতবাদকে আরো ব্যক্ত করতে সাহায্য করে, যে কিভাবে এক জীবগোষ্ঠী থেকে অন্য জীবগোষ্ঠীর সৃষ্টি হচ্ছে অভিব্যক্তির ধারায় সময়ের কালে, বা সময়ের নিয়মে, সেগুলো আরো প্রমাণ করতে বা সেই মতবাদকে আরো দৃঢ় করতে সাহায্য করে মিসিং লিঙ্ক এবং কানেক্টিভ। তো আশা করি তোমরা এই অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে অপসারী অভিসারী বিবর্তনের সমস্ত সমবৃত্ত অঙ্গের ভূমিকা, নিষ্ক্রিয় অঙ্গ এবং এই কানেক্টিভ লিঙ্ক বা মিসিং লিঙ্কের ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা পড়তে থাকো, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে আমি আরো বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি, টাটা।